আমাদের দৈনন্দিন প্র্যাকটিস জীবনে সবচেয়ে বেশি যে ধরনের রোগী পাই সেটা হচ্ছে জ্বরের রোগী। জ্বর একটি কমন উপসর্গ। জ্বর হয়নি এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু জ্বরের পিছনে কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে। সাধারণ কারণ থেকে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে, এরকমও অসুখ রয়েছে। সুতরাং জ্বর নিয়ে আসলে অবহেলা নয়। আজ মূলত আমি কথা বলবো টাইফয়েড বা এন্টারিক ফিভার নিয়ে। টাইফয়েড নামে অতি বেশি পরিচিত আমাদের দেশে। টাইফয়েডটা আসলে কেন হয়? এটি একটি ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। মূলত এটাকে আমরা পানিবাহিত অসুখও বলতে পারি বা খাদ্যবাহিত অসুখ বলতে পারি। এই যে আমরা হামেশা হাত না ধুয়ে আমরা বাইরের খাবারের সাথে কিন্তু আমরা ইউজ টু, এর ফলে কিন্তু আমাদের শরীরের ভিতরে বাসা বাঁধছে টাইফয়েডের মতো জীবাণু। টাইফয়েড যেটা বললাম একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এটা মূলত স্যালমোনেলা টাইফি এবং স্যালমোনেলা প্যারাটাইফি AB এই দুটো ব্যাকটেরিয়া দিয়েই সাধারণত হয়ে থাকে। আসলে কী ধরনের উপসর্গ হতে পারে এই টাইফয়েড ফিভারে? এদের ক্ষেত্রে দেখা যায় মৃদু থেকে হাই গ্রেড অনেক অতিমাত্রার জ্বর বা টেম্পারেচার হতে পারে, সেটা 100 থেকে 103-104 পর্যন্তও কিন্তু হতে পারে। এবং এই জ্বর কিন্তু অনেক দিন ধরে থাকতে পারে। 7, 8, 9, 10, 11, 12, 15 দিনের জ্বরও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে। জ্বরের সাথে সাধারণত একটু মাথা ব্যথা, ক্ষুধা মন্দা ভাব, প্রচণ্ড বমি। শুরুর দিকে আসলে কনস্টিপেশন থাকলেও পরের দিকে পেশেন্টের অনেক সময় ডায়রিয়াও হয়। এই ধরনের উপসর্গ নিয়েই কিন্তু পেশেন্ট মূলত আমাদের কাছে আসে। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সত্যি হলেও আমাদের দেশের মানুষরা কিন্তু জ্বরের ব্যাপারে উদাসীন। এই উদাসীনতার ফলে অনেক সময় দেখা যায় টাইফয়েডের চিকিৎসার অভাবে মানুষের কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে। কিন্তু কারণ এটি যেহেতু একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, এটা ট্রিটমেন্টের জন্য একটি অ্যান্টিবায়োটিক কার্যকর। কিন্তু অনেক সময় পেশেন্টরা বা রোগীরা মনে করে যে জ্বর হয়েছে, এটা সেরে যাবে, আচ্ছা এটা মনে হয় ভাইরাল ফিভার। কিন্তু এটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট অনেক কমপ্লিকেশন নিয়েও আমাদের কাছে আসে। তখন কিন্তু পেশেন্টকে বাঁচানো আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। সুতরাং টাইফয়েড জ্বর বা মূলত 3 থেকে 4-5 দিনের বেশি জ্বর হয়ে গেলেই আমরা চিকিৎসকের পরামর্শ নিব। এবং টাইফয়েড ধরার জন্য আমাদের একটি টেস্টই যথেষ্ট, যেটাকে আমরা বলি ব্লাড CS বা ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এই টেস্টটি পাঠালেই আমরা ধরতে পারি যে আসলে রোগীর টাইফয়েড হয়েছে কিনা। এবং এই ধরনের সিমটম দেখলে আমরা সাথে সাথে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিই। এখন টাইফয়েড জ্বরের জন্য আসলে কী ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে, এই ডিসিশনটা কিন্তু মূলত নেবে হচ্ছে একজন চিকিৎসক। অনেক ক্ষেত্রে দেখা যায় ওরাল মেডিকেশনও কাজ করে, কিন্তু এখন এত অ্যাভেলেবেল অফ দ্য অ্যান্টিবায়োটিক ইউজ, বিশেষ করে আমাদের দেশে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য এখন দেখা যাচ্ছে ইনজেক্টেবল ফর্মে সেফট্রাক্সন ব্যবহার করা লাগছে। এবং দেখা যাচ্ছে যে এটা 14 দিন পর্যন্ত, সকালে একটি রাতে একটি, 12 ঘন্টা অন্তর অন্তর এই ওষুধটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তবে টাইফয়েডের চিকিৎসা যদি কেউ কমপ্লিট না করে তাহলে কিন্তু এর থেকে অনেক ধরনের জটিলতা হতে পারে। এর জন্য অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। এবং টাইফয়েডের জন্য কিন্তু সেপ্টিসেমিয়া হয়ে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। সুতরাং আসুন আমরা অবশ্যই টাইফয়েড যেন না হয় এই ব্যাপারে সচেতন হই। বিশেষ করে আমাদের পার্সোনাল হাইজিন, আমাদের হ্যান্ড হাইজিন, আমরা হাত ধুয়ে আমরা বাইরের কোনো কিছু খাবো। বাইরের কোনো কিছু যদি খেতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা গরম খাবারটাকে প্রিফার করব, গরম জাতীয় খাবারটা খাবো। এবং হাইজিনের সাথে অবশ্যই কোনো কম্প্রোমাইজ করব না। এবং দেখা যায় যে আমাদের ক্ষেত্রে বিশুদ্ধ পানি, এটাও আমাদেরকে এনশিওর করতে হবে। বাইরের কোনো পানি বা আমাদের বাসায় যেই পানিগুলো আমরা খাই এগুলো বিশুদ্ধ কিনা এই ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।